হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল। নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সোম থেকে শুক্র প্রতিদিন সকাল 10টায় আমির জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। আমি তোমাদের শুভেন্দু স্যার। গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল নামে, সেই অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো। কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে আসি। কোন অ্যাক্ট দ্বারা বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন? কোন অ্যাক্ট দ্বারা বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন? তো কোন অ্যাক্ট দ্বারা? 1833 সালে চ্যাটার অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন। ঠিক আছে, তো ফার্স্টের কোশ্চেনের অ্যান্সার হবে অপশান ডি, চ্যাটার অ্যাক্ট 1833 সালের অনুযায়ী। 1833 সালের চ্যাটার অ্যাক্ট ব্রিটিশে ভারতে কেন্দ্রীয়করণের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। ভারতের গভর্নর জেনারেলকে সমগ্র ব্রিটিশ ভারতের জন্য শাসনতান্ত্রিক এবং আইন প্রয়োগকারী ক্ষমতা প্রদান করে। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল নাম হলো লর্ড উইলিয়াম বেন্টিং। 1833 সালের সনদ আইন বাণিজ্যিক সংস্থা হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত কার্যক্রম সমাপ্ত করে। এই আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিখুঁত প্রশাসনিক সংস্থায় পরিণত করেছিল। 1833 সালে সনদ আইনটি ভারত শাসন আইন 1915 দ্বারা বাতিল করা হয়। তো আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা জানতে হবে, লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর কোন আইন দ্বারা বাংলার প্রথম গভর্নর জেনারেল, কোন অ্যাক্ট দ্বারা বাংলার প্রথম গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন? চার্টার অ্যাক্ট 1833 অনুযায়ী। নেক্সট, 1733 সালে রেগুলেটিং আইন প্রয়োগের মাধ্যমে ভারতে কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি স্থাপন করা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণ করতে এটি ছিল ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপ। 1773 সালের রেগুলেটিং আইন। নেক্সট কোশ্চেন দেখি, কার আমলে গুরু নানক শিখ ধর্মের প্রবর্তন করেন? তো কার আমলে গুরু নানক শিখ ধর্মের প্রবর্তন করেন? সিকান্দার লোদির শাসনকালে গুরু নানক শিখ ধর্মের প্রবর্তন করেন। তো শ্রী গুরু নানক দেবজি ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, শিখ ধর্মগুরু 1459 থেকে 1539, এবং পরবর্তীতে এরপরে আমরা গুরু নানকের পর আরও 9 জন শিখ গুরুর আমরা দেখেছি, 9 জন শিখ গুরুকে। তারা হলেন গুরু নানক, তারপরে আছেন গুরু অঙ্গদ, তারপর গুরু অমর দাস, তারপর গুরু রামদাস, তারপর গুরু অর্জুন, তারপর গুরু হরিগোবিন্দ, গুরু হররাই, গুরু হরকিষান, গুরু তেগ বাহাদুর এবং গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, দশম শিখ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। গোবিন্দ সিং এর মৃত্যুর পর দশম গুরুর আত্মা নিজেকে শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবে স্থানান্তরিত করে, যা শিখদের আদি গ্রন্থ নামে পরিচিত। এটাকেই এবার গুরু হিসেবে বিবেচিত করা হয়। তো প্রথম গুরুর নাম কি, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন? তার নাম হল শ্রী গুরু নানক দেবজি। পাঞ্জাবের রঞ্জিত সিং এর রাজধানী কোনটি? লাহোর ছিল পাঞ্জাবের রঞ্জিত সিং এর রাজধানী। লাহোরের রাজা রঞ্জিত সিং এর রাজত্বকালে পাঞ্জাবের রাজধানী ছিল। ঠিক আছে, লাহোর ছিল রাজা রঞ্জিত সিং এর রাজত্বকালে রাজধানী। রাজা রঞ্জিত সিং সুকার চাকিয়া মিশেলের প্রধান ছিলেন। তিনি ছিলেন একজন শক্তিশালী ও সাহসী সৈনিক এবং দক্ষ প্রশাসক, দক্ষ কূটনীতিক। তিনি পাঞ্জাবের একক রাজ্য গঠনের জন্য সমস্ত মিশেলের বিরুদ্ধে তার অভিযান শুরু করেছিলেন। তিনি 1799 সালে লাহোর এবং 1802 সালে অমৃতসর জয় করেন। এই রঞ্জিত সিং 1799 লাহোর, 1802 অমৃতসর জয় করেন। তিনি শতুদ্র নদীর পশ্চিমে সমস্ত শিখ প্রধানকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং পরে কাশ্মীর, মুলতান,
পেশোয়ার অধিগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তিনি একটি বিশাল সৈন্যবাহিনী গঠন করেছিলেন শিখদের স্বার্থে। গোর্খা, বিহারি, উড়িয়া, পাঠান, ডোগরাদের তিনি কিন্তু তার বাহিনীতে নিয়োগ করেছিলেন। তার মৃত্যুর পরে তার রাজ্যটি আভ্যন্তরীণ শক্তি সংগ্রামের দ্বারা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন আভ্যন্তরীণ কলহের মাধ্যমে ব্রিটিশরা 1849 সালে পাঞ্জাবটাকে দখল করে নেয়। কখন পলাশির যুদ্ধ হয়েছিল? তো আমরা সবাই জানি 1757 সালে পলাশির যুদ্ধ হয়। কার সাথে? ইংরেজ বাহিনী রবার্ট ক্লাইভের সঙ্গে যুদ্ধ হয় সিরাজদৌল্লার। এই যে পলাশি যে জায়গাটা, সেই জায়গাটা আছে কৃষ্ণনগর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। এই পলাশি জায়গাটা, পলাশির বিখ্যাত যুদ্ধ এখানে হয়েছিল। কবে হয়েছিল? 23শে জুন 1757 সালে হয়েছিল। বাংলার শেষ স্বাধীন শাসক নবাব সিরাজদৌল্লার সঙ্গে লর্ড ক্লাইভের ব্রিটিশ বাহিনীর যুদ্ধ হয় এবং সিরাজদৌল্লাকে লর্ড ক্লাইভ কিন্তু ছলছাতুরি করে হারিয়ে দেয়। লর্ড ক্লাইভ জিতে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে যার কাছ থেকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। কে প্রদান করেছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। কত সালে? 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। বক্সারের যুদ্ধ ব্রিটিশ এবং মীর কাসিম, অবধের নবাব সিরাজদৌল্লা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে সংঘটিত হয়েছিল। ঠিক আছে, আর এই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়েছিল। দ্বিতীয় শাহ আলম কর্তৃক অধিকার প্রদান করা হয়েছিল। তো বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 সালে। আর দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দিচ্ছেন এবং বক্সারের যুদ্ধে কিন্তু ব্রিটিশ বাহিনী যুদ্ধে জয়লাভ করে। একদিকে ছিল ব্রিটিশ বাহিনী আর একদিকে ছিল মীর কাসিম, অবধের নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী। চলো নেক্সট কোশ্চেন দেখি। এলাহাবাদ চুক্তি সম্পর্কে একটু ইনফরমেশন আমরা জেনে নিই। 1764 সালে 23শে অক্টোবর বক্সারের যুদ্ধের পর প্রয়াত সম্রাট দ্বিতীয় আলমগীরের পুত্র মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে 1765 সালের 12ই আগস্ট এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি রাজনৈতিক ও সাংবিধানিক দিক থেকে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করে। এই এলাহাবাদ চুক্তি কবে হয়েছিল? 1765 সালের 12ই আগস্ট। চুক্তির শর্তাবলী কি ছিল? চুক্তির শর্তাবলীর উপর ভিত্তি করে, এলাহাবাদ চুক্তির শর্তাবলীর উপর ভিত্তি করে দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন। বাংলা, বিহার, উড়িষ্যা প্রদেশে কর আদায়ের অধিকার প্রদান করেছিলেন। এই অধিকারগুলি কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার জনগণের কাছে সরাসরি রাজস্ব সংগ্রহ করার অনুমতি দিয়েছিল। 6 নম্বর কোশ্চেন দেখো। প্রভার্টি অ্যান্ড দি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? তো প্রভার্টি অ্যান্ড দি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লিখেছেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রভার্টি অ্যান্ড দি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লিখেছেন। দাদাভাই নৌরোজির লেখা পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির মূল বিষয়বস্তু হলো ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে কিন্তু লেখা। ঠিক আছে, মূল বিষয়বস্তু এটা। আর কি দেখো, জাতীয়তাবাদে বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এবং ব্রিটিশ শাসনের সমস্যাগুলি সম্পর্কে মানুষকে জানানোর জন্য কিন্তু দাদাভাই নৌরোজি এই প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লিখেছিলেন। 1901 সালে এটি প্রকাশ করা হয়েছিল। এই বইটিতে দাদাভাই নৌরোজি তুলে ধরেছেন যে কিভাবে ব্রিটিশ অর্থনৈতিক নীতিগুলি ব্রিটেনের শিল্পকে আরও সমৃদ্ধ করছে এবং ভারত থেকে কিভাবে ব্রিটিশরা সম্পদ আহরণ করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই বই থেকে আমরা একটা তত্ত্ব পাই, যে তত্ত্বটার নাম হচ্ছে ড্রেন্ড অফ ওয়েলথ। এই বই থেকে এই তত্ত্বটা পাওয়া যায়। এখানে দাদাভাই নৌরোজি যুক্তি দিয়েছিলেন যে ব্রিটিশ শাসন এইভাবে ভারতীয়দের জন্য স্বৈরাচারী এবং ধ্বংসাত্মক, কারণ দাদাভাই নৌরোজির লেখা বইতে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইতে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাবের তীব্র তিনি সমালোচনা করে দেখিয়েছেন কিভাবে ড্রেন অফ ওয়েলথ হচ্ছে ভারতীয় সম্পদের।
7 নম্বর কোশ্চেন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কোন প্রথার একটি বৈশিষ্ট্য? তো চিরস্থায়ী বন্দোবস্ত একটি কিন্তু জমিদারি প্রথার বৈশিষ্ট্য, জমিদারি প্রথা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল জমিদারি ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। এটি লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। বাংলা, বিহার, উড়িষ্যা এবং বারাণসীতে এটা প্রবর্তিত হয়েছিল। এটা একটা স্থায়ী বন্দোবস্ত হিসেবে ছিল। 8 নম্বর কোশ্চেন দেখি, ঊনবিংশ শতাব্দীতে প্রথম কোন সংস্কারমূলক আন্দোলন শুরু হয়েছিল? তো প্রথম কোন সংস্কারমূলক আন্দোলন ঊনবিংশ শতাব্দীতে শুরু হয়েছিল? প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন। তো ঊনবিংশ শতাব্দীতে প্রথম যে সংস্কারমূলক আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা ঊনবিংশ শতাব্দীতে স্থাপিত এক সামাজিক ধর্মীয় আন্দোলন যা বাংলার পুনর্জাগরণের পুরোধা হিসেবে পরিচিত। কলকাতায় 20 আগস্ট 1828 সালে হিন্দু ধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় ও তার বন্ধুরা মিলে এক সার্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্ম সমাজ শুরু করেন। তাদের উপাস্য ছিল, এই ব্রাহ্ম সমাজের উপাস্য ছিল নিরাকার ব্রহ্ম সাধনা। ঠিক আছে, তাই থেকে নিজেদের ধর্মের নাম রাখে ব্রাহ্ম। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। পশ্চিম ভারতে কোন ধর্মীয় সংস্কারক লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? তো পশ্চিম ভারতের কোন ধর্মীয় সংস্কারক লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? গোপাল হরি দেশমুখ ছিলেন লোকহিতবাদী নামে পরিচিত। পশ্চিম ভারতের কোন ধর্মীয় সংস্কারক লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? গোপাল হরি দেশমুখ ছিলেন পশ্চিম ভারতের ধর্মীয় সংস্কারক, যার নাম ছিল গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ ছিলেন একজন ভারতীয় সক্রিয় কর্মী ও সমাজ সংস্কারক, চিন্তাবিদ এবং মহারাষ্ট্রের লেখক। তার অপর নাম ছিল লোকহিতবাদী এবং রায় বাহাদুর। গোপাল হরি দেশমুখের উল্লেখযোগ্য কিছু রচনা: পানিপথের যুদ্ধ, জাতি ভেদ, লঙ্কার ইতিহাস, কলিযুগ্য মহারাষ্ট্রে। ঠিক আছে, তো তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 1848 সাল থেকে গোপাল হরি দেশমুখ মহারাষ্ট্রে সমাজ সংস্কারের লক্ষ্যে লোকহিতবাদী নামে এক সাপ্তাহিক প্রভাকর লিখতে শুরু করেন। মহাদেব গোবিন্দ রানাডে, ইনি ছিলেন বিচারপতি রানাডে নামে পরিচিত। এমজি রানাডে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের একজন অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এই মহাদেব গোবিন্দ রানাডে তিনি বিধবা বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যেও ছিলেন, যিনি হিন্দু বিধবাদের জন্য বিবাহের বিষয়টিকে প্রচার করেছিল। জ্যোতিবা ফুলে সম্পর্কে একটু আমরা ইনফরমেশন জেনে নিই। জ্যোতিরাও ফুলে ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক, চিন্তাবিদ এবং বর্ণ বিরোধী সমাজ সংস্কারক। তিনি ছিলেন মহারাষ্ট্রের লেখক এবং জ্যোতিরাও গোবিন্দরাও ফুলের অপর নাম ছিল মহাত্মা ফুলে। তার উল্লেখযোগ্য কিছু রচনা: তৃতীয় রত্ন, তার সাথে গুলামগিরি, শ্বেত কার্যচ আসুদ। ঠিক আছে, তিনি সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। বাল গঙ্গাধর তিলক লোকমান্য উপাধিতে তাকে ভূষিত করা হয়। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হলো জনগণ কর্তৃক গৃহীত। গান্ধী তাকে আধুনিক ভারতের নির্মাতা বলেছেন। তো বাল গঙ্গাধর তিলককে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, গান্ধীজি তাকে, বাল গঙ্গাধর তিলককে আধুনিক ভারতের নির্মাতা বলেছেন। ব্রিটিশ লেখক স্যার ভ্যালেন্টাইন চিরল তাকে ভারতীয় অস্থিরতার জনক বলে অভিহিত করেছিলেন। বাল গঙ্গাধর তিলক 1916 সালের এপ্রিল মাসের বেলগাঁওয়ে ভারতীয় হোম রুল লীগ চালু করেন, যার উদ্দেশ্য ছিল ভারতে স্বায়ত্ত শাসন অর্জন করা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 10 নম্বর কোশ্চেন। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে কে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? তো ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে কে কলকাতায় আত্মীয় সভার প্রতিষ্ঠাতা করেন? রামমোহন রায়। রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠাতা করেছিলেন। রাজা রামমোহন রায় 1815 সালে, ঊনবিংশ শতাব্দীর একদম প্রথম দিকে 1815 সালে কলকাতায় এই আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, 1815 সালে কলকাতায় এই সমিতি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চেন দেখি। লর্ড মেকলে
নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? তো লর্ড মেকলে সৈন্যবাহিনী সংস্কার করেছিলেন, সতীদাহ প্রথা রদ করেছিলেন, ইংরেজি শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিয়েছিলেন, চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড মেকলে নিচে কোনটির সাথে সম্পর্কযুক্ত? ইংরেজি শিক্ষার সাথে কিন্তু লর্ড মেকলে খুবই সম্পর্কযুক্ত। মেকলে তার প্রস্তাবে বলেছিলেন যে প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন। এই যে প্রাচ্যের যে শিক্ষা, আমাদের দেশের যে শিক্ষা, সে ছিল বৈজ্ঞানিক চেতনাহীন মেকলের কথা অনুযায়ী। তার জন্য পাশ্চাত্য শিক্ষায় তিনি প্রাচ্যের মানুষদের শিক্ষিত করতে চেয়েছিলেন। পাশ্চাত্যের তুলনায় অনেক নিকৃষ্ট এই প্রাচ্যের শিক্ষা, প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত, অপবিত্র, তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত। এদেশের উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি ভাষার প্রসার ঘটলে চুইয়ে পড়ার নীতি অনুসারে আস্তে আস্তে এই পাশ্চাত্যের যে শিক্ষা সেটা কিন্তু দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে, এরকম একটা ধারণা মেকলে দিয়েছিলেন। বহু বিবাহ গ্রন্থটির রচয়িতাকে? তো বহু বিবাহ গ্রন্থটির রচয়িতাকে? এটা রাজা রামমোহন রায়, পণ্ডিত রমাবাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। তো বহু বিবাহ গ্রন্থটির রচয়িতাকে? এটা তোমাদের HW থাকলো, ঠিক আছে, এটা থাকলো তোমাদের HW। এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দেবে, ঠিক আছে। বহু বিবাহ গ্রন্থটি কে রচনা করেছেন? 13 নম্বর কোশ্চেনে চলে আসি। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন। 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল সেখানে মঙ্গল পাণ্ডে প্রথম কোথায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন? ব্যারাকপুরে। ব্যারাকপুরে কিন্তু মঙ্গল পাণ্ডে প্রথম মহাবিদ্রোহের সূচনা করেছিলেন। ভারতের সিপাহী বিদ্রোহ বা ভারতের জাতীয় মহাবিদ্রোহের প্রথম সূত্রপাত ঘটেছিল মঙ্গল পাণ্ডের মাধ্যমে। কলকাতার পাশে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে এই মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের সূচনা করেন। সিপাহীদের প্যারেড ময়দানে 1857 সালের 29শে মার্চ উপমহাদেশের প্রথম ইংরেজ বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দেন সিপাহী মঙ্গল পাণ্ডে। 14 নম্বর কোশ্চেনে চলে এসেছি। কোন আন্তর্জাতিক জলপথ লক পদ্ধতি দ্বারা পরিচালিত হয়? তো কোন আন্তর্জাতিক জলপথ লক পদ্ধতি দ্বারা পরিচালিত হয়? পানামা খাল। পানামা খাল এই আন্তর্জাতিক জলপথটি লক পদ্ধতি দ্বারা কিন্তু পরিচালিত হয়। কোন দেশে সবচেয়ে বেশি আফিম চাষ হয়? তো কোন দেশে সবচেয়ে বেশি আফিম চাষ হয়? আগে আফগানিস্তানে সব থেকে বেশি আফিম চাষ হতো। এখানে যে কটা অপশন দেওয়া আছে, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সেই অনুযায়ী কিন্তু আফগানিস্তানে সব থেকে বেশি আফিম চাষ হয়। কিন্তু বর্তমানে আফগানিস্তানকেও ছাড়িয়ে গেছে মায়ানমার দেশটি। এই মায়ানমার দেশটি কিন্তু আফগানিস্তানকেও কিন্তু ছাড়িয়ে গেছে আফিম উৎপাদনে। তো এখন যেটা কোশ্চেন, কোন দেশ সবচেয়ে বেশি আফিম চাষ হয়? মায়ানমার হবে রাইট অ্যান্সার, কিন্তু অপশন অনুযায়ী আফগানিস্তান এখানে আমরা পাচ্ছি। দেখো, মায়ানমারের শান রাজ্যে সবচেয়ে বেশি আফিম চাষ হয়। আফগানিস্তানকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ হিসেবে এখন চলে এসছে মায়ানমার। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী এই তথ্যটি পাওয়া গেছে, মায়ানমারে আফিমের উৎপাদন 36% বেড়ে 1080 টন দাঁড়াবে বলে মনে করা হচ্ছে এবছরে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 16 নম্বর কোশ্চেন। কত খ্রিস্টাব্দে বাঘকে বিপন্ন প্রাণী বলে গণ্য করা হয়? তো কত খ্রিস্টাব্দে বাঘকে বিপন্ন প্রাণী বলে গণ্য করা হয়েছিল? 1968 সালে বাঘকে বিপন্ন প্রাণী বলে গণ্য করা হয়েছিল। বিপন্ন প্রাণীদের মধ্যে আরও বিভিন্ন প্রাণীর নাম আমরা জেনে নিই। বেঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার আছে, মেছো বাঘ আছে, গ্রেট নট পাখি আছে, মাক্স ফিনফুট পাখি আছে, রাজগোখরা, জলপাই রঙের কাছিম আছে, 2 প্রজাতির ডলফিন আছে, ইরাবতী ও গাঙ্গেয় প্রজাতির ডলফিন আছে, 2 প্রজাতির উদবিড়াল, লোনা পানির কুমির, এরা কিন্তু বিপন্ন প্রাণীদের লিস্টের মধ্যে বা তালিকার মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেন দেখি। পৃথিবী গ্রহের ফুসফুস বলা হয়। পৃথিবী গ্রহের ফুসফুস বলা হয় কাকে? সুন্দরবনকে, অ্যামাজন রেন ফরেস্টকে, হিমালয় পার্বত্য অঞ্চলকে, কোনোটিকেই নয়। তো পৃথিবীর গ্রহের ফুসফুস বলা হয় কিন্তু অ্যামাজন রেন ফরেস্টকে। অ্যামাজন রেন ফরেস্টকে পৃথিবী গ্রহের ফুসফুস বলা হয়।
এই অ্যামাজন রেন ফরেস্ট কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা মহাদেশের প্রায় 40% জায়গা জুড়ে এই অ্যামাজন রেন ফরেস্ট আছে। এটি দক্ষিণ আমেরিকার 8টি দেশের অংশ, 8টি দেশের অন্তর্ভুক্ত অংশ। কোন কোন দেশের? ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, গায়ানা, সুরিনাম, সেই সাথে ফ্রেঞ্চ গায়ানা ফ্রান্সের কিছু বিহেভিয়ারের মধ্যেও পড়ছে। চড়ক উদ্যান কোথায় অবস্থিত? চড়ক উদ্যান, তো চড়ক উদ্যান কোথায় অবস্থিত? শিবপুর বোটানিক্যাল গার্ডেন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো 18 নম্বর কোশ্চেনের অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোটানিক্যাল গার্ডেনটি হাওড়ার শিবপুরে অবস্থিত। এটি সাধারণত কলকাতা বোটানিক্যাল গার্ডেন নামেই পরিচিত। উদ্যানটি বিভিন্ন ধরনের বিরল উদ্ভিদ ও 12,000-এরও বেশি নমুনার মোট সংগ্রহ আছে। এখানে 109 হেক্টরের উদ্যানটি ভারত সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বোটানিক্যাল সার্ভে ও ইন্ডিয়ার অধীনের মধ্যে পড়ছে। 19 নম্বর কোশ্চেনে চলে এসেছি। প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল 1951 সালে। 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল। 1951 সালের 22শে নভেম্বর সি কেসি নিয়োগীর অধীনে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। তো কার অধীনে গঠিত হয়? সি কেসি নিয়োগীর অধীনে প্রথম অর্থ কমিশন 1951 সালের 22শে নভেম্বর গঠিত হয়। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর প্রতি সোম থেকে শুক্র আমি কিন্তু 10টার সময় জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসছি। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোনটি প্রোটিনের ভালো উৎস? তো ছোলা, মটর, সোয়াবিন, কাবলি ছোলা। তো কোনটি প্রোটিনের জন্য সবথেকে ভালো উৎস? এই 4টে অপশনের মধ্যে সোয়াবিন কিন্তু প্রোটিনের জন্য সবথেকে ভালো উৎস। তো 20 নম্বর কোশ্চেনের অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো প্রোটিনের ভালো উৎস হলো সোয়াবিন। ফুলকপির কোন অংশ খাওয়ার উপযুক্ত? তো ফুলকপির কোন অংশটা আমরা খাই? কোন অংশ খাওয়ার উপযুক্ত? কোন অংশটা আমরা খাই? ফুলকপির আমরা পুষ্পটা, ঠিক আছে, ফুলকপির যে ফুলটা সেটাই আমরা মূলত খাই। তো ফুলকপির পুষ্পবিন্যাস কিন্তু খাওয়ার উপযুক্ত। তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোন গাছের কোন অংশ থেকে কফি পাওয়া যায়? গাছের কোন অংশ থেকে আমরা কফি পাই? গাছের কোন অংশ থেকে কফি পাই? ফুল, বীজ, পাতা, ফল। তো গাছের কিন্তু আমরা এই বীজ থেকে কিন্তু কফিটা পাই। গাছের যে বীজ, কফির যে বীজ, সেটাই কিন্তু আমরা কফিটা পাই। গাছের কোন অংশ থেকে কফি পাই? বীজ থেকে। মাটি থেকে যে জল গাছের মূলে যায় তা হলো কি জল? মাটি থেকে গাছের মূলে যে জল যাচ্ছে সেই জল কি জল? অভিকর্ষীয় জল, কৌশিক জল, হাইড্রোস্কোপিক জল, বাউন্ড জল। তো মাটি থেকে যে জল গাছের মূলে যায় সেই জল হলো কৌশিক জল। কৌশিক জল কিন্তু মাটি থেকে গাছের মূলে যায়। কৌশিক ক্রিয়া হচ্ছে এমন একটি ক্রিয়া যেখানে তরল কোনো বাহ্যিক শক্তির সাহায্য ছাড়াই সরু জায়গায় প্রবাহিত হয় বা নিচে পড়ে। যখন মহাকর্ষীয় জল সম্পূর্ণভাবে বেরিয়ে যায় তখন মাটিতে কিছু জল অবশিষ্টভাবে থেকে যায়, যেটাকে কৌশিক ক্রিয়াকলাপের মাধ্যমে এই জল কিন্তু গাছের মূলে পৌঁছয়। ঠিক আছে। আলুর ভেতরে যে কালো দাগ থাকে সেই কালো দাগ কি কারণের জন্য হতে পারে? আলুর ভেতরে যে কালো দাগ থাকে সেই কালো দাগ কিন্তু অক্সিজেনের অভাবজনিত কারণের জন্য আলুর ভেতরে আমরা কিন্তু এই ধরনের কালো দাগ দেখতে পাই। ঠিক আছে। তো অক্সিজেনের অভাব হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আলুর অক্সিজেনের স্বল্পতা, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড থাকে, অত্যধিক তাপমাত্রা বিরাজ করে আলুর মাঝখানে কিছু অংশ কালো হয়ে যায়। ইকথিওলজি বিজ্ঞান কি সম্বন্ধীয়? তো 25 নম্বর কোশ্চেন। ইকথিওলজি বিজ্ঞান কি সম্বন্ধীয়? ইকথিওলজি বিজ্ঞান কিন্তু মাছ সম্বন্ধীয়। তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো আজকের লাস্ট কোশ্চেন। প্রজাপতি সম্বন্ধীয় বিজ্ঞান হলো, প্রজাপতি সম্বন্ধীয় বিজ্ঞান হলো ল্যাপিডেটেরোলজি। ল্যাপিডেটেরোলজি। প্রজাপতি সম্বন্ধীয় বিজ্ঞান হলো ল্যাপিডেটেরোলজি।
ল্যাপিডেটেরোলজি হলো প্রজাপতি সম্বন্ধীয় বিজ্ঞান। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো প্রতিদিন সোম থেকে শুক্র সকাল 10টায় আমি জিকের এই ধরনের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসছি। প্রত্যেকে সোম থেকে শুক্র সকাল 10টায় লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আবারও কালকে তোমাদের সাথে 10টায় দেখা হবে। প্রত্যেকে ভালো করে পড়াশুনো করো। বেস্ট অফ লাক। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।